করোনাকালে দীর্ঘ সময়ের অনলাইন ক্লাসে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা শারীরিক সমস্যার পাশাপাশি দেখা দিচ্ছে মানসিক চাপ। বাবা মাকে বাড়তি যত্ন নেয়ার পরামর্শ। ভোরের সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। শুরুতেই মার্কিন নির্বাচনের খবর। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সাকি। জি কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলতে চাই, একটি মজার কথা দিয়ে শুরু করতে চাই। এই যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন হয় এবং সেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সময় একটা কথা চালু আছে যে সিলেট যে এক আসন, অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ আলাইহের যে মাজার, সেই সিলেট এক আসনে যে দলের প্রার্থী যখন জয়ী হন তখন কিন্তু তারা বাংলাদেশের সরকার গঠন করেন। আমি যে অঙ্গরাজ্যটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ওহাইও। এখানকার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এবং নির্বাচনেও সেই সিলেট এক আসনের মতোই এই ওহাইও অঙ্গরাজ্যে যারা বিজয়ী হন, অর্থাৎ ডেমোক্রেট কিংবা রিপাবলিকান যে প্রার্থী জয়ী হন, তারাই কিন্তু হোয়াইট হাউসে প্রবেশ করেন, তাদের দলের প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হন। তো এটি একটি মজার জায়গা এবং এই ওহাইও অঙ্গরাজ্যটি একটি ব্যাটেল গ্রাউন্ড, একটি সুইং স্টেট। এবং এখানে আমেরিকান রাজনীতিতে যে 50টি স্টেট আছে, সেই 50টি স্টেটের মধ্যে আগে ভাগেই কোন স্টেট রিপাবলিকান সমর্থিত এবং কোন স্টেট ডেমোক্রেট সমর্থিত সেটি কিন্তু আগে থেকেই জানা যায়। কিন্তু 5 থেকে 10টি স্টেট আছে যেগুলো হচ্ছে ভাসমান স্টেট। এই স্টেটের জনগণ কোন দিকে কাকে ভোট দেবেন এটি ঠিক আগে থেকে জানা যায় না। সেই স্টেটগুলোকেই বলা হয় ব্যাটেল গ্রাউন্ড স্টেট এবং সুইং স্টেট। সেই রকম একটি স্টেট হচ্ছে ওহাইও, এবং সেই ওহাইও স্টেট দিয়েই আজকে প্রেসিডেন্সিয়াল ডিবেটের প্রথম বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে ক্লিভল্যান্ড শহরে, আমি যেখানে দাঁড়িয়ে আছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিতর্ককে, এই প্রেসিডেন্ট নির্বাচনকে ঐতিহাসিক নির্বাচন হিসেবে ইতিমধ্যে চিহ্নিত করেছেন। এবং এই বিতর্ককে ঘিরে, এই তর্কযুদ্ধকে ঘিরে, এই দ্বৈরথকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু আলোচনা সমালোচনার ঝড় উঠেছে এবং পরস্পর বিরোধী প্রার্থীরা কিন্তু একে অন্যকে কিন্তু দোষারোপ করছেন। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে কথা তুলেছেন। তিনি বলেছেন জো বাইডেন যে ইয়ারপিস, কানে যে একটি যন্ত্র ব্যবহার করেন, তার দাবি সেই যন্ত্রটি আগে পরীক্ষা করতে হবে যে ডিবেটের আগে, এবং তাকে স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে। কারণ তিনি খেলার মধ্যে যেরকম আমরা জানি যে ম্যারাডোনার ক্ষেত্রে ঘটেছে, শারাপোভার ক্ষেত্রে ঘটেছে যে ডোপ টেস্ট, যে খেলোয়াড়দেরকে ডোপ টেস্ট দিতে হয় খেলার আগে, সেরকম একটি বিষয় তিনি নিয়ে এসেছেন মার্কিন রাজনীতিতে। এই ডিবেটের যে খেলা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ডিবেটের প্রতিযোগিতায় কিন্তু তিনি নিয়ে এসেছেন। তিনি জো বাইডেনের কিন্তু স্বাস্থ্য পরীক্ষার দাবি জানিয়েছেন। আমরা জানি না যে সেই অবস্থাটি কি, এবং পাশাপাশি জো বাইডেন তিনি কিন্তু যে 90 মিনিটের যে বিতর্ক হবে, এটি কথা আছে যে একটানা এই বিতর্কটি অনুষ্ঠিত হবে, কোথাও কিন্তু মাঝখানে কোনো ব্রেক হবে না। কিন্তু জো বাইডেন চেয়েছেন যে একটি ব্রেক নেয়ার কথা তিনি আগে বলেছেন, এবং তার প্রেক্ষিতেই ট্রাম্প ব্যক্তিগত আক্রমণ শানিত করে এই কথাগুলো, এই দাবিগুলো তুলেছেন। সিপিডি যে কমিশন ফর প্রেসিডেন্সিয়াল ডিবেট যে কমিটি আছে তাদের কাছে। বাইরে প্রচুর লোকজন অপেক্ষা করছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাইরে দুই দলের সমর্থনেই মিটিং হচ্ছে। ভেতরে কিছুক্ষণ পরেই কিন্তু বিতর্ক অনুষ্ঠিত হবে। আমি বিষয়ে খুব সংক্ষেপে জানার জন্য সাংবাদিক এনআরবি কানেক্টের পরিচালক আরিফুল ইসলাম, তিনিও এসেছেন কাভার করার জন্য। তাকে বলবো খুব সংক্ষেপে আপনি বলবেন যে আপনি কি দেখলেন কিছুক্ষণ পরেই নির্বাচন। ধন্যবাদ। আপনি জানেন যে প্রায় 100 millions of people are watching this debate. It is very very important এইবারে ইলেকশনের জন্য। আপনারা দেখছেন যে আমরা ওহাইওতে ক্লিভল্যান্ড যে সিটিটা আছে, পুরো শহর নিরাপত্তা জুড়ে বেষ্টিত, এবং আপনারা দেখছেন যে এখানকার স্থানীয় পুলিশ ছাড়াও এখানে মিলিটারি পুলিশ এবং যারা নাকি ন্যাশনাল গার্ড, তাদেরকে আমরা দেখেছি। এবং এই ডিবেটটাকে ঘিরে দুই দলেরই মানুষ বিভিন্ন রকম ক্যাপশন নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে তারা পুরোপুরি রেডি। এবং এই মুহূর্তে আসলে এই ডিবেটটি কোন দিকে নিয়ে যায় এবং
একটা টানটানুট্টা উত্তেজনা সেটি দেখারই অপেক্ষায় আমরা আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আরিফুল ইসলাম। আপনারা শুনছিলেন তার কাছ থেকে যে তিনি কি দেখেছেন। আমরা এই মুহূর্তে রিপাবলিকান এবং ট্রাম্পের সমর্থক একজন বাংলাদেশি কে আমরা পেয়েছি। তিনি বাংলাদেশের একজন নাটকের এবং সিনেমার পরিচিত অভিনেত্রী। তিনি এই ওহাইও অঙ্গরাজ্যেরই আরেকটি শহর ডেটনে থাকেন। সেই ডেটনের থেকে তিনি এসেছেন ডিবেট কভার করার জন্য ক্লিভল্যান্ডে। আমি তার কাছ থেকে শুনবো যে আপনি ট্রাম্প সমর্থক হিসেবে কি আশা করছেন আজকের ডিবেট সম্পর্কে। আমি যেটা আশা করছি, আই থিঙ্ক হি ইজ গোয়িং টু ডু অ্যামেজিং জব। যেটা নাকি 2016-এ সে যেটা করেছিল উইদাউট বিং ইন দ্য গভর্নমেন্ট, হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম, এর চেয়ে ভালো করবে, বিকজ হি ইজ অলরেডি বিন ইন দ্য প্রেসিডেন্ট ফর 4 ইয়ার্স। তো আমি তার কাছ থেকে আরও বেশি এক্সপেক্ট করছি। অ্যান্ড আই থিঙ্ক যে নাকি 47 ইয়ার্স ধরে গভর্নমেন্টে আছে তার চেয়ে ভালো করবে অ্যাজ এ নিউ কামার ইন দ্য গভর্নমেন্ট বিজনেস, রাইট? সো আমি আরও বেশি এক্সপেক্ট করতেছি। অ্যান্ড দের সো মাচ টু সি। 2020 ইলেকশন এটা এত ইম্পর্টেন্ট আমাদের জন্য, বিকজ somebody is fighting who's been in president for like 4 years versus somebody who's been in there for 47 years. আর আমরা এই ডিবেটে দেখতে চাচ্ছি যে নাকি এত বছর ধরে ছিল সে এখন কি আরও ভালো করবে, আর যে নাকি 4 বছরে 47 ইয়ার্সের কাজ করে ফেলছে। অ্যান্ড আই ওয়ান্ট দেম টু বি টুগেদার ইন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড ডিবেট দ্যাট। সো আই এম ভেরি এক্সাইটেড টু সি দ্যাট। আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে সাধারণত এশিয়ানরা এবং ইমিগ্রেন্ট কমিউনিটি সাধারণত একটু ডেমোক্রেটদের সমর্থক বেশি থাকেন। তো আপনি ট্রাম্পের সমর্থক কেন, যদি একটু বলেন। না, ট্রাম্প কখনোই বলে নাই ইমিগ্রেন্টসদের এগেনস্টে। সে জাস্ট বলছে, ইউ কাম টু আমেরিকা, উই ওয়েলকাম ইউ, বাট উই ওয়ান্ট to welcome you the right way. And I think that is in every country. Every country says that. So Trump is saying the same thing. So সে কখনোই বলে নাই আমি ইমিগ্রেন্টদের চাই না বা ইমিগ্রেন্টরা বাজে। সে জাস্ট বলছে, come to America, come through the beautiful door and get your legal paperwork and then come. And exactly, আমিও আমেরিকা এসেছি legally হয়ে, and আমেরিকা আমাকে ওয়েলকাম করছে। So we want to welcome everybody who wants to come to this country, but legally, not illegally. So that is the misconcept we have. জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you. জি খবির, আপনি শুনছিলেন যে রিপাবলিকান সমর্থক, ট্রাম্পের সমর্থক একজন বাংলাদেশি। তিনি বললেন যে তিনি কেন ট্রাম্পকে সমর্থন করেন, এবং তিনি এই ওহাইও অঙ্গরাজ্যেরই ডেটন শহরে বসবাস করেন। সেখান থেকে ক্লিভল্যান্ড শহরে চলে এসেছেন কিন্তু এই বিতর্কটি দেখার জন্য। এবং একটি উৎসব মুখর পরিবেশ ক্লিভল্যান্ড শহর জুড়ে চলছে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু চলছে প্রচণ্ড কড়া নিরাপত্তা ব্যবস্থা। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিতর্ককে কেন্দ্র করে। কারণ আমরা জানি মার্কিন রাজনীতিতে যে চলমান আছে বর্ণবিদ্বেষী আন্দোলন, সেই বর্ণবিদ্বেষী আন্দোলনের একটা হট স্পট হচ্ছে ক্লিভল্যান্ড। এখানে কিন্তু রায়ট হয়েছে, সংঘর্ষ হয়েছে। সেই সব কিছু মিলে কিন্তু এখানকার স্থানীয় প্রশাসন কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আমাকে কিছুক্ষণ পরেই ডিবেট সেশনে ঢুকতে হবে, এবং এই ডিবেট সেশনটি ঢোকার জন্য কিছু প্রক্রিয়া আছে। সেখান থেকে সেটি একটি অন্যতম হচ্ছে যে স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থাটি খুব কঠোর করা হয়েছে। সেজন্য আমাকে গতকালকে, আমি বলেছিলাম এর আগেও খবির, যে আমাকে কোভিড টেস্ট দিতে হয়েছে, এবং আজকে আমাকে ফলাফল দেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু একটি দেখতে পাচ্ছেন যে একটি সাদা কালারের একটি কিন্তু সিলভার কালারের একটি ব্যান্ড লাগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আমার কোভিড টেস্টে আমি নেগেটিভ, অর্থাৎ আমি এখন প্রবেশ করতে কোনো সমস্যা নেই। সব কিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ, খুবই প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তে আছি। আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট। সব পুরো বিশ্বের মতো আমিও এবং আমরা সবাই তাকিয়ে আছি সেদিকে। খবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাকি, আপনাকেও ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে যে বিতর্ক একটু পরে শুরু হবে, এখনই সেটি বেশ জমজমাট হয়ে উঠেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্র থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ধর্ষণ হয় না এমন কোনো দেশ কোথাও নেই, কিন্তু বাংলাদেশ ধর্ষণের মতো অপরাধে সম্পৃক্তদের ছাড় দেয় না। গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে সবার বিচার নিশ্চিত করবে আদালত। ধর্ষণ নেই এমন কোনো দেশ নেই, ধর্ষণ হয়। আমাদের দেশের ধর্ষণকারীকে আমরা কিন্তু গ্রেফতার করছি, একের পর এক যেই করছে কাউকে ছাড় দেওয়া হচ্ছে। আমরা ঘৃণা করি তাদেরকে, সারা দেশবাসী তাদেরকে ঘৃণা করে। আমরা নিশ্চয়ই বিশ্বাস করি আমরা যাদেরকে ধরেছি তদন্তের মাধ্যমে তারা যদি দোষী হয়
6 জনের মধ্যে আমরা 4 জনকে 6 জনই ধরা হয়ে গিয়েছে। তদন্তের মাধ্যমে যদি তারা দোষী প্রমাণিত হয়, বিচার বিভাগ তাদের সর্বোচ্চ শাস্তি, ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি অবশ্যই দেবে। কলেজ ক্যাম্পাসে বিনা প্রয়োজনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। সিলেটের এমসি কলেজের হোস্টেলে ধর্ষণের ঘটনার পর হোস্টেল বন্ধ রাখা সহ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে নিরাপত্তা রক্ষায় এই নির্দেশনা দেওয়া হলো। প্রতিষ্ঠানের মূল ফটক সহ সব প্রবেশপথে প্রহরী নিয়োজিত রাখতে বলা হয়েছে। মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কয়েক দফা নির্দেশনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ভিজিল্যান্স টিম গঠন, ছাত্রাবাসগুলো বন্ধ রাখা, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে পুলিশি টহল জোরদার করার নির্দেশনাও দেয়া হয়। ভোরের সময় আরও থাকছে, ইস্পাত গলানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে বছরে দগ্ধ হচ্ছেন শত শত শ্রমিক। একের পর এক মৃত্যুতেও টনক নড়ে না সংশ্লিষ্টদের, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের দাবি। ডাক্তারদের নকল N95 মাস্ক সরবরাহের মামলায় জেএমআই কর্ণধার আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে তোলা হলে তাকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়। মামলার বাকি 6 আসামি কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক উপপরিচালক জাকির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। সার্ভে কমিটি কোনো যাচাই বাছাই না করেই ছাড়পত্র দেয়। এই মামলা থেকেও বাদ পড়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সে সময়ের মহাপরিচালক আবুল কালাম আজাদ। করোনা চিকিৎসায় সরবরাহ করা N95 মাস্কের মান নিয়ে হাসপাতালগুলো থেকেই প্রশ্ন ওঠে। সে অভিযোগে বেশ কয়েকজন চিকিৎসক ও হাসপাতাল পরিচালককে বদলিও করে স্বাস্থ্য অধিদপ্তর। সে সময় অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন ডাক্তার আবুল কালাম আজাদ। মন্ত্রণালয়, অধিদপ্তর ও কেন্দ্রীয় ঔষধাগারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে নকল N95 মাস্ক সহ সুরক্ষা সামগ্রীর ভুয়া আমদানি দেখিয়ে চড়া দামে সরবরাহের অভিযোগে আবুল কালাম আজাদ, সিএমএসডির বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারী এবং জেএমআই, তমা কনস্ট্রাকশন, এলান কর্পোরেশন সহ 5 ঠিকাদার প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। প্রায় 2 মাস ধরে তথ্য প্রমাণ সংগ্রহের পর জেএমআই এর কর্ণধার আব্দুর রাজ্জাক, সিএমএসডি সাবেক উপপরিচালক জাকির হোসেন সহ 7 জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন। তবে নাম নেই বাকি 4 ঠিকাদার প্রতিষ্ঠান ও স্বাস্থ্যের সে সময়ের ডিজি আজাদের। উক্ত নকল N95 মাস্ক 10টি প্রতিষ্ঠানে বিতরণ করে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও অন্যান্যদের মৃত্যুর ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়। যে সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তাদের সকলের সম্পদের ইনকোয়ারি করা হবে। সার্ভে কমিটির কোনো যাচাই বাছাই ছাড়াই মাস্ক সহ সুরক্ষা সামগ্রীর ছাড়পত্র দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নিয়ম অনুযায়ী সার্ভে কমিটির মাধ্যমে যাচাই না করেই বর্ণিত ব্যক্তিগণ পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হয়ে কিংবা সরবরাহকারীকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে উল্লিখিত নকল N95 মাস্ক গ্রহণ করেন। জেএমআই ভুয়া আমদানি দেখিয়ে মুন্সিগঞ্জের নকল N95 মাস্ক তৈরি করে বিভিন্ন সরকারি হাসপাতালে সরবরাহ করে আসছিল। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর কারণে স্বল্পোন্নতের তালিকায় উঠে আসা দেশগুলোর জন্য 2030 সাল পর্যন্ত নতুন আন্তর্জাতিক সহায়তার ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় জাতিসংঘের উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে তিনি একথা বলেন। মহামারী মোকাবেলায় সমন্বিত রোডম্যাপ জরুরি উল্লেখ করে 6টি প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল 1 আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহকে শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, গতরাত 8:15টার দিকে সংসদ সদস্যদের বাসভবনে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি জাতীয় সংসদের চিফ হুইপও ছিলেন। করোনাকালে দীর্ঘ সময় অনলাইন ক্লাসে থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা। শারীরিক সমস্যার পাশাপাশি দেখা দিচ্ছে মানসিক চাপও। আসক্তি বাড়ছে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি। এক্ষেত্রে অভিভাবকদের যত্নশীল হওয়ার
পাশাপাশি সন্তানদের কিছুটা সময় সৃজনশীল বিভিন্ন কাজ কিংবা ঘরের কাজে যুক্ত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত রিপোর্টে। 8 বছরের ছোট্ট শিশু তথ্য 6 মাস আগেও যার উপর কড়া নিষেধাজ্ঞা ছিল ল্যাপটপ মোবাইলের মতো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারে, সে তাকেই এখন প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা সময় কাটাতে হয় এসব গ্যাজেটের সঙ্গে। এর মধ্যে আছে অনলাইনে স্কুলের ক্লাস, আছে কোচিং। মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, সবাই অনেক চিৎকির করে। জুম ক্লাসেতে দেখা যায় বাচ্চারা সবাই একসাথে কথা বলে, সেটার কারণে ও অস্থির ফিল করে। একই অবস্থা 7ম শ্রেণীতে পড়ুয়া সুবাইতারও। দিনের লম্বা একটি সময় একাডেমিক কাজে মোবাইল স্ক্রিনে চোখ রাখার পাশাপাশি কানে লাগিয়ে রাখতে হয় হেডফোন। আর নিয়মিত এইসব ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের ফলে ইতোমধ্যে নানা পার্শ্ব প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে কোমলমতি এইসব শিশু শিক্ষার্থীদের উপর। ইয়ারফোন এবং ফোনের মধ্যে তাকিয়ে থাকার জন্য মাঝে মধ্যে চোখেও সমস্যা দেখা দেয়, আবার মাথাও ব্যথা করে। ওরা অনেক খিটখিটা হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে অনেকক্ষণ বসে থাকার কারণে ঘুম পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘক্ষণ এসব ডিভাইস ব্যবহারে রেডিয়েশনের প্রভাবে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। চোখ দিয়ে সমানে তাকিয়ে থাকলে একটা চোখের উপর স্ট্রেস পড়ে, তারপরে কানে শুনতে হয়, কন্টিনিউয়াস একটা অ্যাটেনশনে থাকতে হয়, সেই জন্য ওদের কিন্তু একসময় অ্যাটেনশন ডেফিসিটও হয়ে যায়। মানসিক চাপ তৈরি হয়, চাপে পড়লে সে ক্ষেপে যাবে, রেগে যাবে, বিরক্তি হবে। বাবা মারা কিন্তু একটাই টার্গেট, বাচ্চাকে পড়াশোনা করতে হবে, সেটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাচ্চার আবেগকে বাচ্চা নিয়ন্ত্রণ করতে পারে না। এরই মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে ইউনিসেফ, সেই সঙ্গে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অনলাইন ক্লাসের আজকের এই বাস্তবতায় ইলেকট্রনিক ডিভাইসের দীর্ঘমেয়াদী প্রভাব কাটিয়ে উঠতে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে অভিভাবকদের। এই ক্ষেত্রে সন্তানদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের নানা ধরনের সৃজনশীল কাজ ও খেলাধুলায় উৎসাহিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। তিস্তা ইস্যুতে কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শ কমিটির ষষ্ঠ জেসিসি বৈঠক। তবে করোনার মধ্যেই ভারতের সঙ্গে বিশেষ ব্যবস্থায় বিমান চলাচলের সিদ্ধান্ত সহ সীমান্তে হত্যা বন্ধে এসেছে জোর আশ্বাস। মঙ্গলবার বিকেলে দুপক্ষের মধ্যে ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়। ইস্যু অনেক, কিন্তু আলোচনার সময় মাত্র 1 ঘন্টা। দীর্ঘ 10 বছর ধরে দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন জেআরসি বৈঠক না হলেও 1.5 বছরের ব্যবধানেই হলো যৌথ পরামর্শ কমিটি জেসিসির ষষ্ঠ বৈঠক। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, আর ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। করোনার ভ্যাকসিনের প্রতিশ্রুতি আগে দেয়া, এবার এলো দুই দেশের মধ্যে এয়ার বাবল চালুর সিদ্ধান্ত। আমরা ইন এগ্রিমেন্ট যে এয়ার বাবলটা করার জন্য, এবং এইটা আমরা অলরেডি আমাদের রিলেভেন্ট অফিসিয়ালসকে ইনস্ট্রাকশন দিয়েছি টু স্টার্ট দ্য প্রসেস। তাছাড়া আমরা অ্যাডিশনাল রিকোয়েস্ট করেছি, আমাদের তো অধিকাংশ লোক বাই রোডে যায় কিংবা ইন্ডিয়াতে, সুতরাং আমরা বলেছি যে আমাদের রোডটা ওপেন করে দেন, তাহলে আরো সুবিধা হবে। 10 বছর ধরে ঝুলে আছে তিস্তা চুক্তি, গভীর বন্ধুত্বের মধ্যেও সীমান্তে লাশের গন্ধ। এর মধ্যেই ডিসেম্বরে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের সূচি নির্ধারিত, কিন্তু সুনির্দিষ্ট আশা নেই তিস্তা ও সীমান্ত ইস্যুতে। আমরা জানি যে আমরা ভারতের সাথে তিস্তা চুক্তি একটা মোটামুটি ফাইনাল করেছি, এবং এইটা ইমপ্লিমেন্টটা শুরু হয় নাই। আপনারা জানেন কি কারণে, and hopefully they will realize and will implement it. তবে তিস্তা ইস্যুতে চীনের পক্ষ থেকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব নেই বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশ্বাসের পরও এখনও একদিনও বাড়েনি সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ। এদিকে ভিসার মেয়াদও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না বলে জানিয়ে দিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালক। চাকরি বাঁচাতে মরিয়া প্রবাসীরা মঙ্গলবারও মন্ত্রণালয় ও কারওয়ান বাজারে বিক্ষোভ করেছেন। সংকট নিরসনে বুধবার মধ্যপ্রাচ্যের 10টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। প্রবাসীদের আন্দোলনের মুখে 1 সপ্তাহ আগে মন্ত্রী বলেছিল আরবি সফর মাস অর্থাৎ অক্টোবরের 17 তারিখ পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবেই বাড়বে ওয়ার্ক পারমিট বা আকামার মেয়াদ।
অথচ মেয়াদ বাড়েনি একদিনও। তাই মঙ্গলবার দুপুরেও ফের মন্ত্রীর দপ্তরের সামনে বিক্ষোভ করেন চাকরি বাঁচাতে মরিয়া সৌদি প্রবাসীদের একাংশ। আমরা বিদেশে এত কষ্ট করে পরও বাংলাদেশে এসে শান্তি থাকার জন্য বাংলাদেশে এসে আন্দোলন করতে হয় কেন আমাদের? আমি আমারটা কালকে চেক করছি, এখনো বাড়ে নাই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী 6 জনকে দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ভেতরে ঢোকান। 8 ঘন্টার বৈঠকে আকামা ভিসার মেয়াদ বাড়ানো আর টিকিটের সহজ প্রাপ্তির দাবি জানান তারা। ভিসার মেয়াদ তো অটো বাড়ার কোনো সুযোগ নেই, কারণ আপনার ইমিগ্রেশন সিস্টেমেই তো ওইটা ভিসা এক্সপায়ার দেখাবে। সুতরাং ইমিগ্রেশন সিস্টেম যদি না নেয় তাহলে তো মানুষ ঢুকতে পারবে না সৌদি আরবে। সফর মাসের শেষ দিন পর্যন্ত অটোমেটিক্যালি তাদের ইকামার মেয়াদ বেড়ে গেছে। সুতরাং এখানে নতুন করে চাওয়া পাওয়ার কিছু নাই, ওদের দাবি তো দুইটা, যাতে তারা ফেরত যেতে পারে। কিন্তু বাড়েনি, আমরা এখনই জানতে পারলাম, আমরা সৌদি এম্বাসির সাথে এখনই টেক আপ করবো এটা নিয়ে। ওরা কি যেতে পারবে? আপনারা কি আশ্বাস দিয়েছেন? আমরা আশা করি যেতে পারবো। এদিকে কাউরান বাজারে টোকেন ও টিকিটের দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। দফায় দফায় সড়ক অবরোধে সৃষ্টি হয় যানজটের। কোনো সিরিয়াল নাই, মেনটেন করছে না, টোকেন নাই। আমি যারা আসছে 10,000 টাকা ধার করে নিয়া, তাও আমার এখন শেষ। আমি আগামী দিন কিভাবে চলবো? যখন আসছি তখন থেকে তো কাজ করি না, কিছু না, এইভাবেই চলতে হইতেছে 6-7 মাস। আপনি আরো 1 সপ্তাহ পরে আসেন, কালকে দিন আছে সময়, 1 সপ্তাহ পরে আসি আর কি করবো। এদিকে কাজে ফিরতে যেতে চাওয়া প্রবাসীরা ভিড় করেছেন মতিঝিলের বিমান কার্যালয়েও। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে 2 বছরের শিশুকে অপহরণের 3 দিন পর উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় অপহরণকারী এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। স্বজনরা জানান, গত 26 সেপ্টেম্বর বিকেলে মিজমিজি এলাকায় গাড়ি চালক মিজানুর রহমানের বাসা থেকে তার 2 বছরের ছেলে আব্দুল্লাহকে অপহরণ করা হয়। পরে মোবাইলে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ওই রাতেই শিশুর মা আসমা বেগম র্যাবকে জানায়। সোমবার রাতে অভিযান চালিয়ে উত্তর লক্ষণখোলা এলাকা থেকে অপহরণকারী ইমরান হোসেন বাবু ও তার স্ত্রী সানজিদাকে র্যাব গ্রেফতার করে। তাদের তথ্য অনুযায়ী একটি বাসা থেকে শিশু আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। যার বুক খালি হয় সে বোঝে যে সন্তানের কেমন ব্যথা। আমার বাচ্চা ফিরে পাইছি, আমি অনেক খুশি। আর র্যাব 11-এর আমার অনেক ধন্যবাদ। যারা এই কাজ করছে তাদের সরকারি যে আইনে যে শাস্তি আছে সেই শাস্তি তারা পাবে। মঙ্গলবার দুপুরে র্যাব 11 ব্যাটালিয়নের অধিনায়ক সংবাদ সম্মেলনে জানান, অপহরণকারীরা কিছুদিন আগেই ওই শিশুদের বাসার পাশে বাসা ভাড়া নেয়। তারা কোনো চক্রের সাথে জড়িত কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে তাদের স্বীকারোক্তিতে অপহৃত শিশুটিকে তার বোনের বাড়ি থেকে পরবর্তীতে উদ্ধার করা হয়। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেও একটু বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব, যাতে চক্রটিকে খুঁজে বের করা যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় 2 জনকে আসামি করে মামলা করেছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এই মুহূর্তে বরগুনা কারাগারের সামনে আছেন রিপোর্টার এম এ আজিম। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। আজিম, কবির, আজকে রিফাত হত্যা মামলার বরগুনার যে আলোচিত রিফাত হত্যা মামলা সেটির আজকে রায় দেওয়া হবে জেলা ও দায়রা জজ আদালতে। আমরা এই মুহূর্তে আছি বরগুনা জেলা কারাগারের সামনে। এখানে আসামি যারা প্রাপ্তবয়স্ক আসামি রয়েছেন তারা কিন্তু এই কারাগারের মধ্যেই রয়েছেন এবং তাদেরকে হয়তোবা আমরা দেখেছি এর আগে যে মামলার যে তারিখগুলো ছিল তখন কিন্তু আসলে সকাল 8টার মধ্যে তাদেরকে কারাগার থেকে জেলা ও দায়রা জজ আদালতে নিয়ে হাজির করা হতো। তো আজকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে কারাগারের সামনে এখন পর্যন্ত পুলিশের কোনো প্রিজন ভ্যান কিন্তু এসে পৌঁছায়নি এবং আমরা এখনও দেখছি যে আসামিদের কিন্তু এই কারাগার থেকে বের করে এখনও এখান থেকে নেওয়া হয়নি। অভিযোগপত্রে আজকে যে 10 জন আসামির বিরুদ্ধে রায় দেওয়া হবে তারা হচ্ছেন রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইয়ুম রাব্বি আকন, মুহাইমিনুল ইসলাম সিফাত, হাসান বন্ড, মুসা বন্ড, আয়শা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, সাগর সহ কামরুল ইসলাম সাইমন। এদের বিরুদ্ধে কিন্তু নানা ধরনের হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে 7 জনের বিরুদ্ধে এবং 2 জনের বিরুদ্ধে রয়েছে যে হত্যা আর ষড়যন্ত্র এবং আসামিদের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ এবং 1 জনের বিরুদ্ধে রয়েছে শুধুমাত্র হত্যায় ষড়যন্ত্রে থাকার অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই মামলার যে প্রধান অভিযুক্ত ছিল নয়ন বন্ড, তিনি কিন্তু হত্যা সংঘটিত হয়েছিল 26 জুন এবং তারপরেই দেখা গেছে যে
এক সপ্তাহের মধ্যে আসলে পুলিশের যে কথিত বন্দুকযুদ্ধ হয়েছিল সে বন্দুকযুদ্ধে নয়ন বন্ড নিহত হয়। এরপরে মামলার প্রধান আসামি তালিকায় চলে আসে রিফাত ফরাজি। আপনাকে বলে রাখছি যে রিফাত ফরাজি কিন্তু এই হত্যাকাণ্ডের শুরু থেকে এবং হত্যাকাণ্ডের আগে এই নেতৃত্ব দিয়ে আসছিল এবং হত্যার দিন নয়ন সকালে যখন রিফাত ফরাজিকে ফোন দেয় এবং তারপরে কিন্তু আসলে এই রিফাত ফরাজি অন্যান্য সকল আসামিদের মোবাইল ফোনে সংগঠিত করে এবং রিফাত ফরাজির সাথে কিন্তু এই নিহত রিফাতের স্ত্রী মিন্নির সাথেও কিন্তু হত্যার দিন সকালে মোবাইল ফোনে কথা হয়, যেটি আমরা মামলার যে পুলিশের দেওয়া অভিযোগপত্র সেটির মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং এই যে রিফাত ফরাজি এখন বর্তমানে যে মামলাটির প্রধান আসামি হিসেবে রয়েছেন তিনি কিন্তু এর আগেও কিন্তু 4টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এই মামলায় কিন্তু তাকে প্রধান আসামি হিসেবে এখন করা হয়েছে। এছাড়া যে আয়শা সিদ্দিকা মিন্নি তার জবানবন্দি 164 ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যে জবানবন্দি দিয়েছিলেন এবং মামলায় যে পুলিশের যে তদন্ত শেষে যে অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে সেখান থেকে আমরা যেটি জানতে পেরেছি যে মিন্নি কিন্তু তিনি নিজেও স্বীকার করে নিয়েছেন যে এই যে হত্যার যে পরিকল্পনা হয়েছিল এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের সাথে হত্যাকাণ্ডের আগের দিন এবং হত্যার দিন তার সাথে যোগাযোগ হয়েছিল এবং কিভাবে তাকে কলেজ গেট থেকে বের করে নেওয়া হবে এবং কারা বের করে নেবেন তাদের সাথে কিন্তু মিন্নির একটি যোগাযোগ ছিল। এবং আপনাকে বলছি যে আসলে এই যে হত্যাকাণ্ডটি এবং তদন্ত প্রতিবেদন পুলিশের চার্জশিট থেকে আমরা যা জানতে পেরেছি এবং মিন্নির যে জবানবন্দি তা থেকে আমরা জানতে পেরেছি যে নিহত রিফাতের বিয়ে হওয়ার আগে 6 মাস 11 দিন আগে কিন্তু হত্যাকারী নয়ন বন্ডের সাথে মিন্নির বিয়ে হয় এবং বিয়ের পর কিন্তু রিফাতের সাথে বিয়ের পরও কিন্তু আসলে মিন্নি নয়নের সাথে একটি যোগাযোগ অব্যাহত রেখেছিলেন এবং যার ফলেই কিন্তু রেশের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছিল। এবং আজকে দেখা যাবে যে আসলে কতটুকু আদালতে প্রমাণিত হয়েছে এবং সে বিবেচনায় আসলে কি রায় হয়। তো খবির, এই ছিল আমার কাছে বরগুনা থেকে রিফাত হত্যা মামলার সবশেষ। বরগুনা থেকে জানাচ্ছিলেন এম এ আজিম। পাত গলানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে ছোট বড় দুর্ঘটনায় প্রতি বছর দগ্ধ হচ্ছেন শত শত শ্রমিক। প্রায় মৃত্যুর ঘটনাতেও টনক নড়ছে না কারোই। এমন দুর্ঘটনার দায় মালিকপক্ষ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো এড়াতে পারে না মন্তব্য করে সুরক্ষা নিশ্চিতের দাবি শ্রমিক নেতাদের। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণেও ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। রিপোর্ট রাশেদ বাপ্পির, ক্যামেরায় ছিলেন শাহিন রহমান। এ এক ভিন্ন কর্মজগৎ, যেখানে আগুনের দাপটে হার মানতে হয় কঠিন ইস্পাতকেও। স্টিল মিলে 1500 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলানো হয় ইস্পাত। ফার্নেসের বাইরের তাপমাত্রা থাকে 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এমন পরিবেশে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করেন রিরোলিং স্টিল মিল শ্রমিকেরা, অথচ অনেক ক্ষেত্রেই তাদের ন্যূনতম সুরক্ষাও নিশ্চিত হয় না। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে গাফিলতিজনিত বিস্ফোরণ তো রয়েছেই। রাজধানীর ডেমরা এলাকার শাহরিয়ার স্টিল মিল, সম্প্রতি এই কারখানাটিতে কাজ করতে গিয়ে গলিত লোহায় দগ্ধ হয়েছেন 5 জন শ্রমিক। অভিযোগ আছে কোনো প্রকার সুরক্ষা সামগ্রী নিশ্চিত না করে কারখানা পরিচালনা করার কারণে প্রায় ঘটে এমন দুর্ঘটনা। এসব বিষয় নিয়ে প্রতিবেদন করতে চাইলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও অনুমতি মেলেনি কারখানাটিতে প্রবেশের। শুধু শাহরিয়ার স্টিল মিল নয়, রাজধানী ও এর আশপাশের অধিকাংশ কারখানাতে গিয়ে একই পরিস্থিতির সম্মুখীন হতে হয় সময় সংবাদকে। মালিকদের স্বচ্ছতা থাকতো, তাহলে আপনি একটা মিডিয়া কর্মী সেখানে গেছেন, আপনি কেন সে ঢুকতে দিবে না? একজন শ্রমিক পাবেন না যার শরীরে দুর্ঘটনার চিহ্ন নাই। মনে করেন মাথায় হেলমেট নাই, শু নাই, হাতের মোজা নাই, রড লাগলে পুড়ে যায়, আবার ঢুকে যায়, হাত পাও কাটা যায়। শ্রমিক নেতাদের অভিযোগ, কারখানা মালিকদের স্বেচ্ছাচারী ও অতি মুনাফার মনোভাবের বলি হতে হয় নিরীহ শ্রমিকদের। এখানে সরকার এবং মালিক পক্ষ উভয়ই উদাসীন। কত ঘন্টা কাজ করলে কত ক্যালোরি ক্ষয় হয় সেই ক্যালোরি পূরণ করার জন্য রুলিং মিলের শ্রমিকের সর্বনিম্ন বেতন হতে হয় 22,000 টাকা। এদিকে সুরক্ষার দায় এড়িয়ে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দাবি, দুর্ঘটনা কবলিত শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করাই তাদের কাজ। আমরা শুধু কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সেই যখনই নিউজ পাই তখনই সেখানে কাজের মধ্যে যাই। লেবার ল অনুযায়ী তারা ক্ষতিপূরণগুলো পাচ্ছে কিনা এই বিষয়গুলোই আমরা দেখি। সুরক্ষার বিষয়ে তাদের ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি ম্যান্ডেট, তাদেরই এনশিওর করার কথা। দেশের 4 শতাধিক ছোট বড় রিরোলিং ও স্টিল মিলে কাজ করেন প্রায় 2 লাখ শ্রমিক। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
করোনাকালে কলকারখানা বন্ধ থাকায় দূষণ কমার কারণে প্রাণ ফিরে পেতে শুরু করেছিল বুড়িগঙ্গা, কিন্তু কয়েক মাসের ব্যবধানে আবারও দূষণ ও বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে এই নদী। এই মুহূর্তে বুড়িগঙ্গাতে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। শাওন, খবর আমরা বুড়িগঙ্গায় সূর্য ওঠার পর থেকেই দেখছি যে মানুষের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু পুরো নদী জুড়েই দেখছি। যারা হচ্ছে রানীগঞ্জ এলাকায় থাকেন তারা নৌকা পারাপারের জন্য আসছেন, আবার যারা মূলত ঢাকা শহরে যারা থাকেন তারাও আবার রানীগঞ্জের এলাকার দিকে আবার ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু চলে আসছেন। আমরা সকাল থেকেই কিন্তু সেই একই চিত্র দেখছি। তবে এই যে নদী 400 বছর আগে যে নদীর তীর জুড়ে যে ঢাকা গড়ে উঠেছে, সেই ঢাকার যে বুড়িগঙ্গার যে নদী, সেই নদীর কিন্তু যে 400 বছর আগের যে ইতিহাস বা ঐতিহ্য তার কিন্তু কিছুই নেই। আমরা এখানে যা দেখছি যে পুরো নদী জুড়েই কিন্তু ময়লার একটি ভাগাড়ের মতো রয়েছে, এবং এই নগরীর যত বর্জ্য তা কিন্তু সব এই নদীতেই ফেলা হচ্ছে। এবং নদীর পাড় জুড়ে যদি আমরা দেখি, প্রতিটি পাড়েই কিন্তু সেই বর্জ্য রয়েছে। এখানে যারা মূলত এই রানীগঞ্জ থেকে যারা এই নদী পারাপার করে থাকেন তারা কিন্তু খুব সহজেই একটি যাতায়াতের পথ হিসেবে এই নৌকায় বেছে নেন, কিন্তু তারা বলছেন যে নদীর যে দূষণ, নদীর যে পানির যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধের কারণে কিন্তু তাদের অনেকটাই বেগ পেতে হয় যাতায়াতের ক্ষেত্রে। এবং তাদের অনেক সময় এই যে যাতায়াত তারা করছেন, সেই যাতায়াতে যে বর্জ্য পড়ে থাকে তার দিকে একরকম যে পানির পথ থেকে তারা যে যাত্রা করছেন, সেই যাত্রাটি তাদের মনে হচ্ছে না। তারা মনে হচ্ছে কোনো একটি পয় নিষ্কাশনের যে খাল বা হচ্ছে একটি নদী, সেই নদী থেকে তারা যাত্রা করছেন। আপনি জানেন যে কবির 400 বছর আগে এই নদীর তীরে এই ঢাকা শহর গড়ে উঠেছিল, এবং নদীটির দৈর্ঘ্য যদি বলি 29 কিলোমিটার, এবং গড় প্রশস্ত যদি বলা হয় 302 মিটার। এবং এই মুঘলরা এই নদীটির যে জোয়ার ভাটার রূপ, সেই রূপ দেখে কিন্তু তারা একসময় বিস্ময়বিভূত হয়ে পড়েছিলেন। এবং নদীটির নামকরণের করার পেছনেও কিন্তু আমরা জানি যে একটি প্রাচীনকালের যে একটি পুরনো যে সনাতনী কাহিনী রয়েছে, সেটিও কিন্তু আমরা জানি। তবে এই যে নদীটি একসময় ধলেশ্বরীর মাধ্যমে বঙ্গোপসাগরে গিয়ে পানি প্রবাহ হতো, এবং আমরা জানি যে এর গতিপথও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবং ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গার যে উৎপত্তি, সেই উৎপত্তি স্থল কিন্তু আমরা দেখছি যে তুরাগ থেকে শুরু হয়েছে, এবং পরবর্তীতে এই নদীর যে পয়ঃনিষ্কাশনের যে সুষ্ঠু ব্যবস্থাপনা, সেটি কিন্তু না করায় প্রতিনিয়তই কিন্তু এই নদী দূষণের কবলে পড়ছে। এবং আমরা জানি যে ঢাকা ওয়াসা এবং হচ্ছে সিটি কর্পোরেশনের মতো দুটি সিটি কর্পোরেশন রয়েছে, তারাও কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা বা এই নদী দূষণের জন্য তারা কিন্তু কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছে না। তো সর্বোপরি যারা এখানে দুই পাড়ের যারা বাসিন্দা আছেন, তারা বলছেন যে এই নদী রক্ষায় যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এই নগরী কিন্তু একটি পরিবেশের যে একটা ভারসাম্য, সেটি কিন্তু হারাবে। তো এই ছিল আমার কাছে বুড়িগঙ্গা থেকে সবশেষ। এহসানুল হক শাওন জানাচ্ছিলেন বুড়িগঙ্গা নদীর তীর থেকে। তিনি জানাচ্ছিলেন যে দীর্ঘদিন পর আবারও কিন্তু বুড়িগঙ্গা দূষণের কবলে পড়ছে সে বিষয়ে। টানা বর্ষণ ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়ায় আবারও ভাঙনের কবলে পড়েছে নদীপাড়ের মানুষ। পদ্মা ও তিস্তার তীব্র স্রোতে লালমনিরহাট ও রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় বাঁধ ভেঙেছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি কাজ করছেন স্থানীয়রাও। দুই দফা বন্যার পর আবারও টানা বর্ষণ, তার মধ্যে যুক্ত হয়েছে উজানের ঢল। এতে নদ নদীর পানি বেড়ে তীব্র হচ্ছে ভাঙন। পদ্মা ও তিস্তার পানির স্রোতে একের পর এক বিলীন হচ্ছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। মঙ্গলবার দুপুরে তিস্তার পানির তোড়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার 150 ফুট বাঁধ ভেঙে গেছে। বিদ্যুতের খুঁটি নদীগর্ভে চলে যাওয়ায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ। এতে ভিটেমাটি হারানোর আতঙ্কে নদীর পাড়ে 5000 পরিবার। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছেন স্থানীয়রাও। এই বাঁধ যদি ভাঙি যায়, আমাদের কোনো উপায় নেই। এই ঘরবাড়ি, কয়েক হাজার ঘরবাড়ি আমাদের সব ভাসিয়ে দেবে নদীতে। যেভাবে হবে এই বাঁধটাকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য আমি সরকারের প্রতি অনুরোধ রাখবো। কাজ আমরা চলছে, দ্রুত আমরা মনে করি যে আজকের মধ্যেই এটা মেরামত সম্পন্ন হবে। এদিকে গত দুদিনের ভারী বর্ষণে নীলফামারীর সৈয়দপুর, ডিমলা ও জলঢাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে কয়েক হাজার পরিবার, তলিয়ে প্রায় 7000 হেক্টর জমির ফসল। বাড়িঘর তলে গেছে, বিশুদ্ধ পানি পাইতেছি না। মাল সামার যা আছে সব পানিতে ডুবে গেছে। 5-6 দিন থেকে বাড়িতে পানি।
পদ্মার পানি বেড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ীতেও। সোমবার রাতে কয়েক ঘন্টার মধ্যে শহর রক্ষা বাঁধ প্রকল্পের স্থায়ী পাইলিংয়ের অন্তত 500 মিটার এলাকা নদীগর্ভে চলে গেছে। এছাড়া গত কয়েকদিনে বিলীন হয়েছে গোয়ালন্দ উপজেলার বেশ কয়েকটি এলাকা। গেল ভূমিভাগ নাই, কিছু না, জমি নাই, যে পরিমাণ জিও ব্যাগ আমাদের হাতে আছে, এই 120 মিটার ভাঙন প্রবণ এলাকায় আমরা ভাঙনটা ঠেকাতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য মতে এখনো 60টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। কেফায়েত শাকিল, সময় সংবাদ। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ করেছেন ওই ইউনিয়নের কয়েকজন সদস্য ও এলাকাবাসী। ইউনিয়ন পরিষদের অধীনে কাবিটা, কাবিখা, এলজিএসপি ও এডিপি সহ বিভিন্ন কাজের অনিয়মের সত্যতাও মিলেছে। একজন ইউপি সদস্যের দায়ের করা মামলায় আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশনে বিষয়টি তদন্তাধীন রয়েছে। রিপোর্ট তরিকুল ইসলামের, আর ক্যামেরায় ছিলেন আবুল বাশার। কাজের গরু কেতাবে আছে, গোয়ালে নেই। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচি প্রকল্প, কাবিটা, কাবিখা, এলজিএসপি ও এডিপি সহ বিভিন্ন কাজের ফিরিস্তি কাগজে কলমে থাকলেও বাস্তবে অধিকাংশ কাজের কোনো অস্তিত্ব মেলেনি সরজমিনে। কয়েকজন ইউপি সদস্যের অভিযোগ, 2011 ও 2016 সালে আলমগীর আলম লিটন দুদফা আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এক্ষেত্রে তিনি সদস্যদের স্বাক্ষর জাল, নিজের মতো করে ভুয়া সদস্য সাজিয়ে বিভিন্ন প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। এলাকায় গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী। ফলে তার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। কয়েক কোটি টাকা ব্যয় করে সাতক্ষীরা শহরে নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। আংশিক প্রকল্প নামমাত্র আমাদের নামে দিয়েছেন, উনি গোপনে, আমরা জানি না। আমার স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করার পরে তার সাথে আমার সাথে এই সম্পর্কের অবনতি হয়। বিভিন্ন প্রকল্পের স্থান ঘুরে দেখা যায় 2014-15 অর্থ বছর থেকে 2017-18 অর্থ বছর পর্যন্ত একই স্থানে একাধিকবার অর্থ বরাদ্দ দেওয়া হলেও কিন্তু কোনো কাজই হয়নি। এই কাজটা প্রথম আমলে 2011 সালে একবারই হয়েছিল, পরে আর কোনো কাজ হয়নি। এটা কোনো সরকারি বাজেটের রাস্তা না, হ্যাঁ, সম্পূর্ণ নিজেদের। জেলা পরিষদে উন্নয়ন দেওয়ার জন্য 20,000 করে টাকা নিয়েছে, মোটে না হলেও 58 জনের তালিকা আমার কাছে আছে। আমি ভুয়া একজন মেম্বার, আমার নামে প্রকল্প দিয়েছে এটা আমি জানি না। আমি এখন মিষ্টির দোকানে কাজ করি। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম লিটনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়টি স্বীকার করে তদন্তে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান। তার বিরুদ্ধে যে তদন্ত প্রমাণিত হয় তাহলে আমাদের ইউনিয়ন পরিষদের যে ম্যানুয়াল আছে ওই ম্যানুয়াল অনুসারে যে প্রয়োজনীয় ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা নিব। তবে চেয়ারম্যান আলমগীর আলম লিটন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। গত 10 আগস্ট আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সাতক্ষীরা বিশেষ জজ আদালতে দুর্নীতির অভিযোগ দায়ের করেন ওই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন সানা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, সাতক্ষীরা। চালের বাজারে অস্থিরতা দূর করতে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। নতুন দাম অনুযায়ী প্রতি কেজি চিকন মিনিকেট চাল বিক্রি হবে 51.5 টাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে আছেন রিপোর্টার শুভ খান। আমরা এখন সরাসরি তার কাছে যাচ্ছি। শুভ, ধন্যবাদ কবির। আমি রয়েছি রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে। আপনি জানেন রাজধানীর অন্যতম বড় একটি চালের আড়ত এটি। তো এখানে এসে আমরা এখানকার যারা আড়তদার রয়েছেন বা এখানকার কর্মচারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে 53 থেকে 54 টাকায়। এছাড়া 2800 যে মাঝারি মানের যে সরু চালগুলো রয়েছে সেগুলো হচ্ছে 40 টাকা থেকে 48 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আড়তদাররা বলছেন যেহেতু গতকালকে খাদ্যমন্ত্রীর সাথে বৈঠকে চালের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে মিলগেটে 51 টাকা 50 পয়সা, মিনিকেট যেটি সর্বোচ্চ ভালো মানের অর্থাৎ বস্তায় পড়বে 2575 টাকা। এছাড়া যে 2800 অন্যান্য যে মাঝারি মানের যে চালগুলো রয়েছে সেগুলোর দাম পড়বে মোটামুটি 2250 টাকা থেকে, অর্থাৎ প্রতি কেজিতে পড়বে 45 টাকা
তো এখানকার আড়তদাররা বলছেন যে আসলে সেই চালগুলো এখনও বাজারে পৌঁছায়নি এবং এই চালগুলো যেহেতু এই চালের দরটি আজকে থেকে কার্যকর হবে, সুতরাং সেই চালগুলো আসার পরেই মূলত তারা যে সরকার যে নির্ধারিত দাম সেখানে সেই দামে বিক্রি করবেন। তবে তারা বলছেন যে যেহেতু মিলগেটে 51 টাকা 50 পয়সা পড়বে, সুতরাং তাদের সেই চালগুলো আনতে প্রায় প্রতি বস্তায় 60 টাকার মতো খরচ হবে। কারণ মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে যে চালগুলোর বেশিরভাগই কিন্তু কুষ্টিয়া এবং বিশেষ করে দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ এই জায়গাগুলো থেকে আসে। সুতরাং পার বস্তাতে তাদেরকে বলছেন যে 60 টাকা করে খরচ হয়, অর্থাৎ প্রতি কেজিতে 1 টাকা 20 পয়সার মতো খরচ হয়। তো সেক্ষেত্রে তারা বলছেন যে প্রায় 52.5 টাকার মতো করে তাদের পড়বে এবং সরকার যেহেতু খুচরাতে এখনও দাম নির্ধারণ করেনি, তারপরে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে খুচরা পর্যায়ে প্রায় মিনিকেট সর্বোচ্চ ভালোটা 53 টাকা কেজি দরে বিক্রি হবে। তবে তারা বলছেন যে আসলে এই দামে বিক্রি করা সম্ভব হবে কিনা সেটা কিন্তু তারা জানেন না। আর আপনি জানেন যে আজকে থেকে যে চালের মিলগুলো রয়েছে সেগুলোতে ম্যাজিস্ট্রেট সহ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু অভিযান পরিচালনা করবেন। সুতরাং তারা কিন্তু বলছেন যে আসলে অভিযানগুলো চালাবেন এবং এই নির্ধারিত রেট যদি মিল মালিকরা না মানেন তাহলে কিন্তু 10 দিনের মধ্যে চাল আমদানির যে প্রক্রিয়া সেটি শুরু হবে। তো এখানকার আড়তদাররাও বলছেন যে মিল গেটে তারা কম রেটে কিনতে পারলে তারা কিন্তু সেই অনুযায়ী বিক্রি করবেন। তো খবর এই ছিল আমার কাছে মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট থেকে সবশেষ। শুভ খান জানাচ্ছিলেন রাজধানীর চালের বাজারের খবর। নাটোরের নদীর পানি বেড়ে তলিয়ে গেছে পৌর শহরের নিচু এলাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিংড়া পৌর এলাকাতে আছেন সহকর্মী আল মামুন। আমরা এখন সরাসরি তার কাছে যাচ্ছি। মামুন, খবির, আপনি জানেন যে গতকাল রাত থেকে আপনার পানির বৃদ্ধির খুব মাত্রাটা বেশি পেয়েছে। গতকাল সকাল থেকে ধীরে ধীরে নাটোরের সিংড়ার আত্রাই নদীর পানি বৃদ্ধি পেলেও রাতে সেই বৃদ্ধিটা আরও বেশি পায়। এর প্রেক্ষিতে সিংড়া পৌর এলাকার 12টি ওয়ার্ডের মধ্যে 9টি ওয়ার্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 9টি ওয়ার্ডের পানি বন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। সিংড়া পৌরসভার মধ্যে শুধুমাত্র বলতে গেলে সিংড়া বাস স্ট্যান্ড এবং চলনবিল গেট এবং মধ্যপাড়া এছাড়া সমস্তই কিছু সিংড়ার পানির নিচে তলিয়ে। বিশেষ করে নাটোর বগুড়া যে মহাসড়কের 88 বন্যার পর এখন পর্যন্ত পানি উঠে নাই। সেখানে আপনার গত রাত থেকে সামান্য পরিমাণ পানি হওয়া শুরু করছে। আমি এখানকার স্থানীয় লোকজনদের সাথে কথা বলছি, তারা যেটা বলছে 2017 সালে যে বন্যাটা দেখেছেন সেই বন্যার থেকেও আজকের এই বন্যার একটা ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে চলতি বছরে 3 দফায় বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। এখানে মাঠের ফসল অনেকে তলিয়ে গেছে। এখানকার স্থানীয় লোকজন যে অভিযোগটা করছে, বিশেষ করে আত্রাই নদীতে 10 থেকে 12টি সুতির জাল রয়েছে। এই জালের কারণে পানি প্রবাহ নামতে দেরি হওয়ার কারণে আপনার এই পানির ধীরগতির কারণে এই পানিগুলো সিংড়া পৌরসভা সহ সিংড়া উপজেলার 4টি ইউনিয়নের হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে সুতি জাল নিধনের অভিযান চললেও সারাদিনে মাত্র 3টি সুতি জাল নিধন করা হয়েছে। প্রশাসনের এই সুতি জাল উচ্ছেদের পরেও পানির যে প্রবাহ, আত্রাই নদীর পানির প্রবাহ সেটা বৃদ্ধি পায়নি, ধীর গতিতে পানি চলছে। পানি বৃদ্ধির কারণে বিশেষ করে সিংড়া ব্রিজ থেকে কলম ব্রিজ পর্যন্ত আত্রাই নদীতে প্রায় 10 কিলোমিটার এলাকায় ভারী নৌযান ট্রলার চলাচল নিষিদ্ধ করেছে গতকাল জেলা প্রশাসন। খবির, এই বন্যা দুর্গতদের সরিয়ে নিতে জেলা প্রশাসন কাজ শুরু করেছে। ইতিমধ্যে 30টির উপর আশ্রয়ন কেন্দ্র খোলা হয়েছে এবং গতকাল 5 শতাধিক পরিবারের মধ্যে জেলা প্রশাসনের থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খবির, গতকাল সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদ সীমা অতিক্রম করছে, 94 সেন্টিমিটার উপর দিয়ে বিপদ সীমা অতিক্রম করেছে। আজকে সকালে এখনও পানি উন্নয়ন বোর্ড জানায়নি কতখানি কি পরিস্থিতিতে পানি প্রবাহ চলছে। এটা 8টা থেকে 10টার পর জানা যাবে। বিশেষ করে গতকালকের পানি বৃদ্ধির পরে সিংড়ার চলনবিলের উঁচু এলাকায় যে বড় আমন মৌসুম চলছে সেই ধানের অনেক ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষি বিভাগ কালকে সেই ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি। না পারার কারণে এখনও স্পষ্টভাবে জানা যায়নি কৃষকের কতখানি ক্ষতি হয়েছে।
এছাড়া নাটোরের হালতি বিল রয়েছে সেখানেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেখানে আত্রায়ের নদীর পাশাপাশি নলডাঙ্গা বার্নাই নদীতেও 15 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নলডাঙ্গাও আজকে এইভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নলডাঙ্গার অনেক এলাকা চলে যাবে। কবির, এই ছিল আমার কাছে নাটোরের বন্যার সর্বশেষ পরিস্থিতি। নাটোর থেকে জানাচ্ছিলেন আল মামুন। সেখানে নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এবং জনজীবনে বিভিন্ন প্রভাব পড়েছে সে বিষয়ে তিনি জানাচ্ছিলেন। একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে বৃষ্টি ও বন্যায় অনেকাংশে উৎপাদন কমে গেছে ফুলের। আর বর্তমান পরিস্থিতিতে অনুষ্ঠান ও উৎসব পালনীয় বিধিনিষেধ থাকায় পর্যাপ্ত ফুলও বাজারে বিক্রি হচ্ছে না। নতুন করে বাগান পরিচর্যায় সরকারের প্রণোদনা ঋণেও ভোগান্তি কমছে না চাষিদের, এমনটাই জানান ব্যবসায়ীরা। রিপোর্ট কাজল আবদুল্লার, ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম। করোনায় অনেক খাতের মতো ভাটা পড়েছে শোভনীয় এই ফুল শিল্পে। অন্যদিকে বৃষ্টি বন্যায় প্রতিকূল আবহাওয়া, উৎপাদন যেমন কমেছে তেমনি উৎসব পালন, কমিউনিটি সেন্টার বা বড় পরিসরে আয়োজন বন্ধ থাকায় বিক্রি নেই আগের মতো। রাজধানীর শাহবাগের শেষ রাত থেকেই শুরু হওয়া এই মার্কেটে পাইকারিতে ফুল কিনতে আসেন নগরের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। তবে ব্যবসায় মন্দার কারণে আগের মতো জৌলুস নেই ফুল বাজারে। চাহিদা কম মার্কেটে, যে কারণে দামটা অনেক কম, যে কারণে আমাদের প্রচুর সমস্যা। ফুলের যে প্রোডাকশনটা বিভিন্ন বন্যার কারণে নষ্ট হয়ে গেছে। সার্বিক ব্যবসা না খেয়ে পড়ে আছি। বর্তমানে বাজারে দাম কমে প্রতি 100 গোলাপ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা, 100 পিস রজনীগন্ধা 200, 10টি অর্কিড 200 থেকে 250, প্রতি পিস জারবারা 6 থেকে 8 টাকা, গ্লাডিওলাস 10 থেকে 12 টাকা। এছাড়া গাঁদা ফুলের 20টি ঝাড় বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকায়। 100 পিস 200 টাকা বিক্রি হয়, আবার কিছু ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট হয়, 150 টাকা কিনে না পারি খুবই কম, যার মানে ওখানে যদি হয় 300 টাকা, এখানে বিক্রি করি 250 টাকা 200 টাকা এই অবস্থা। এটা সব কিন্তু লাগে 400 টাকা 500 টাকা, এখন হলো 100 টাকা 150 টাকা 200 টাকা 250 টাকা, বিভিন্ন দাম। যেসব ফুল ঝরে পড়ে সেসবও ফেলনা নয়, প্রতি কেজি 70 থেকে 100 টাকা কেজিতে কিনে নিয়ে মালা বা তোড়া হিসেবে তৈরি করে আয় করেন আরেক শ্রেণীর ক্ষুদ্র ব্যবসায়ীরা। আগের থেকে তো একটা বেচা কিনাই নাই, আজকে তো মাল সব ধরাই, যে টাকাতে মাল কিনি ওই টাকাই উঠাই, লাভ হয় না। ব্যবসায়ী নেতারা বলছেন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত চাষিরা ব্যাংক লোন বা সরকারি প্রণোদনা পেতে হয়রানির শিকার হচ্ছেন তারা। ব্যাংক থেকে আপনার সমস্ত হয়তো 4 বিঘা 3 বিঘা জমি চাষ করছেন, এটা কাগজ মর্টগেজ দিয়ে আপনি হয়তো 1-1.5 লক্ষ টাকা লোন নেবেন, কিন্তু ফুল শিল্পে যে এখন বাণিজ্যিক যে ফুল, সেটা কিন্তু 1-1.5 লক্ষ টাকায় চাষ করা যায় না, অনেক প্রতিবন্ধকতাও আছে। করোনা ভাইরাস ধীরে ধীরে কমে আসলে আবারও সুদিন ফিরবে ফুল চাষি ও ব্যবসায়ীদের, এই প্রত্যাশায় সংশ্লিষ্টরা। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের মীর কাদিমের মাছের ঘাট, ভোরের আলো ফোটার আগে এখানে নানা প্রজাতির দেশীয় মাছ বিক্রির ধুম পড়ে যায়। লাখ টাকার মাছ বিক্রি হয় প্রতিদিন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। উজ্জ্বল, কবির, এই মুন্সিগঞ্জের যে এই ধলেশ্বরী তীরের মীর কাদিম মৎস্যঘাট, এখানে কিন্তু এই ক্রেতা বিক্রেতাদের যে পদচারণায় আপনি দেখতে পাচ্ছেন মুখরিত হয়ে উঠেছে। এই ভোরের আলো ফোটার আগে থেকে কিন্তু হাঁক ডাকে পুরো এলাকায় কিন্তু এইভাবে মাছের শুরু হয়, এবং যেটি এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই হাটে কিন্তু এখানকার স্থানীয় প্রচুর মাছ এখানে ওঠে, এখানে কেনাবেচা হয়। এর বাইরে যে দক্ষিণাঞ্চলে যে ভোলা এলাকা থেকে যে রাজধানী ঢাকায় লঞ্চ গুলো যায়, সেই লঞ্চে করে কিন্তু এখানে ভোরবেলা বা ভোর রাতেই কিন্তু টনে টনে মাছ এখানে এসে নামে, এবং সেই মাছগুলো কিন্তু একেবারে ধলেশ্বরী তীর ঘেঁষা যে এলাকা, এই এলাকাটিতে এখানে বিক্রি শুরু হয়ে যায়। এবং এটি কিন্তু 100 বছরের আগের প্রাচীন এই মাছের ঘাট। এই ঘাটের যে ঐতিহ্য সেটি কিন্তু এই অঞ্চল জোড়া। এটি কিন্তু ঢাকা, নারায়ণগঞ্জ থেকে শুরু করে এই অঞ্চলের বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা এখানে মাছ নিয়ে আসেন, এবং এখানকার যে পুকুর, যেগুলো দেশীয় ভাবে মাছ উৎপাদন করা হয়, সেসব পুকুরের মাছও এখানে উঠে। আর ইলিশ, কিন্তু পদ্মার ইলিশও আমরা দেখছি যে এখানে প্রচুর ইলিশ উঠেছে, যেগুলো 1 কেজির নিচে সেগুলো 800 টাকা কেজি, এবং 1 কেজির উপরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং দেশীয় শিং, কই, চিতল, আমরা দেখছি যে বিভিন্ন রকমের যে দেশীয় প্রজাতির মাছ, ট্যাংরা, চিংড়ি, এই সব মাছগুলো কিন্তু এখানে হাঁক ডাক করে বেচা শুরু হয়েছে। এবং যেসব সামুদ্রিক মাছ রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সামুদ্রিক মাছগুলো
তারা বরফে করে নিয়ে এসেছেন এবং সেই মাছের যে তাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করে ট্রাকে করে মাছ তারা এনেছেন। এই মাছগুলো এখানে আনার পরে কিন্তু বিভিন্ন যে হাট বাজার আছে, এই 100-র বেশি হাট বাজার, সেই হাট বাজারগুলোর যে বিক্রেতা আছে, খুচরা বিক্রেতা, সেই খুচরা বিক্রেতারা কিন্তু এখানে আসেন এই মাছ কিনতে এবং প্রায় শতাধিক হাট বাজারে যারা মৎস্য বিক্রেতা আছেন তারা এখান থেকে এসে মাছ কিনে নিয়ে কিন্তু খুচরা বিক্রি করেন। এবং যেহেতু এখানে পাইকারি সুলভ মূল্যে এই মাছগুলো পাওয়া যায়, সেজন্য কিন্তু এখানে আসেন বিক্রি করতে, এবং বিক্রি করতে আসার কারণেই তারা এখানে যে বলছিলেন যে অন্তত 40 জন আড়তদার রয়েছে এবং কোটি টাকার বেশি তারা কিন্তু বেচা কিনা করেন এখানে। এবং এই যে ধলেশ্বরীর তীরে থাকায় অনেক নৌযান এখানে আসে এবং এই নৌযান গুলো থেকে এখানে নামানো উঠানো হয়। তো এই মুন্সিগঞ্জের যে ঐতিহ্যবাহী মীর কাদিম এই মৎস্য ঘাট, এই ঘাটের এই ছিল এখানকার সর্বশেষ কবির। মুন্সিগঞ্জের মীর কাদিমের মাছের বাজার সম্পর্কে জানাচ্ছিলেন নাসির উদ্দিন উজ্জ্বল। আবারও মার্কিন নির্বাচন প্রসঙ্গ। প্রথম নির্বাচনী বিতর্কে ওহাইওর ক্লিভল্যান্ডে মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। Even if we did it after the election itself. I have a lot of time after the election, as you know. So I think that she will be outstanding. She's going to be as good as anybody that has served on that court. We really feel that. We have a professor at Notre Dame, highly respected by all, said she's the single greatest student he's ever had. He's been a professor for a long time at a great school. And we won the election, and therefore we have the right to choose her. And very few people knowingly would say otherwise. And by the way, the Democrats, they wouldn't even think about not doing it. If they had, the only difference is they'd try and do it faster. There's no way they would give it up. They had Merrick Garland, but the problem is they didn't have the election, so they were stopped. And probably that would happen in reverse also. Definitely would happen in reverse. So we won the election, and we have the right to do it, Chris. President Trump, thank you. Same question to you, Vice President Biden. You have 2 minutes. Well, first of all, thank you for doing this and looking forward to this, Mr. President. Thank you, Joe. The American people have a right to have a say in who the Supreme Court nominee is. And that say occurs when they vote for United States senators and when they vote for the President of the United States. They're not going to get that chance now because we're in the middle of an election already. The election has already started. Tens of thousands of people have already voted. And so the thing that should happen is we should wait. We should wait and see what the outcome of this election is, because that's the only way the American people get to express their view is by who they elect as president and who they elect as vice president. Now, what's at stake here is the president's made it clear he wants to get rid of the Affordable Care Act. He's been running on that, he ran on that, and he's been governing on that. He's in the Supreme Court right now trying to get rid of the Affordable Care Act, which will strip 20 million people from having insurance, health insurance now, if it goes into court. And the justice, and I'm not opposed to the justice, she seems like a very fine person. But she's written before she went on the bench, which is her right, that she thinks that the Affordable Care Act is not constitutional. The other thing that's on the court, and if it's struck down, what happens? Women's rights are fundamentally changed. Once again, a woman could be pay more money because she has a pre-existing condition of pregnancy. They were able to charge a woman more for the same exact procedure a man gets. And that ended when we, in fact, passed the Affordable Care Act. And there's 100 million people who have pre-existing conditions, and they'll be taken away as well. Those pre-existing conditions, the insurance companies are going to love this. And so it's just not appropriate to do this before this election. If he wins the election and the Senate is Democrat or Republican, then he goes forward. If not, we should wait until February. All right. There aren't 100 million people with pre-existing conditions. As far as the say is concerned, the people already had their say. Okay, Justice Ginsburg said very powerfully, very strongly, at some point 10 years ago or so, she said a president and the Senate
is elected for a period of time, but a president's elected for 4 years. We're not elected for 3 years. I'm not elected for 3 years. So we have the Senate, we have a president. He's elected to the next during election. that period of time, we have an opening. I'm not elected for 3 years. I'm elected for 4 years. And the 100 million people, Joe, the 100 million people is totally wrong. I don't know where you got that number. The bigger problem that you have is that you're going to extinguish 180 million people with their private health care that they're very That's happy simply with. not true. Well, you're certainly going to socialist. You're going to socialist medicine. We're now into, gentlemen, we're now into open discussion. যুক্তরাষ্ট্রের নির্বাচনে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে নির্বাচনী বিতর্ক শুরু হয়েছে। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। সারা দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়ি ও নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। খাগড়াছড়িতে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে শিল্পী সমাজ। গতকাল দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে ধর্ষণের শিকার ওই নারীর উন্নত চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 50,000 টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। সিলেটের এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ সহ দেশব্যাপী নারী নির্যাতন বন্ধের দাবিতে নেত্রকোনা পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন 17টি সংগঠনের নেতাকর্মীরা। তারা ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করার দাবি জানান। বকেয়া পরিশোধ ও বন্ধ হওয়া পাটকল চালুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন শ্রমিকরা। গতকাল সকালে শহরের আরাপপুরে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতাকর্মী সহ পাটকল শ্রমিকরা এতে অংশগ্রহণ করেন। অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিকদের বকেয়া পরিশোধেরও দাবি জানান তারা। এদিকে বকেয়া বেতন পরিশোধের দাবি ও কারখানা বন্ধের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছেন পোশাক কর্মীরা। গতকাল সকালে ফতুল্লার পুলিশ লাইন্স এলাকার এক্সিস নেটওয়ার্ক কারখানায় অবস্থান নেন প্রতিষ্ঠানটির সহস্রাধিক শ্রমিক। দিনভর বিক্ষোভ করেন তারা। পরে শিল্প পুলিশ মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধ না করেই বিনা নোটিশে কারখানাটি বন্ধ করে তা গাজীপুরে স্থানান্তরের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। প্রকৃতির সৌন্দর্য দেখতে পর্যটক আসতে শুরু করেছেন রাঙামাটিতে। হ্রদ, পাহাড় ও ঝর্ণার অপূর্ব মিতালি প্রকৃতির রানী এই জায়গাটি। এসব মায়াবী সৌন্দর্য দেখতে প্রতি বছরই জেলায় বাড়ছে পর্যটকদের আনাগোনা। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, ছবিতে রিপোর্ট। ঝর্ণাধারার মতোই অসীম সৌন্দর্য উপকরণে প্রকৃতি অপরূপ সাজে সাজিয়েছে রাঙামাটিকে। শুধু প্রাকৃতিক উপকরণই নয়, 1960 সালে তৈরি হওয়া কাপ্তাই হ্রদও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। স্বাভাবিক পরিস্থিতিতে প্রকৃতির রূপ দেখতে প্রতি বছর দেশি বিদেশি মিলিয়ে কমপক্ষে 5 লাখ দর্শনার্থী আসেন। পানি আর পাহাড়ের সংমিশ্রণটা এত সুন্দর যে এটা রাঙামাটিতে না আসলে একদমই বোঝাই যাবে না। এনভায়রনমেন্টটা এতটুকুই টেনেছে যে আমরা সুদূর প্রায় 350-400 কিলোমিটার দূর থেকে ফ্যামিলি সহ এখানে ঘুরতে আসছি। ভার্চুয়াল জগতে যা দেখেছিলাম তার থেকে টোটালি ডিফারেন্ট। বাংলাদেশে এত সুন্দর আগে তো কখনো দেখিনি, এই প্রথম আসলাম। রাঙামাটি প্রকৃতির কন্যা, প্রকৃতি আপন সাজে সেজে আছে। আঁকাবাঁকা পথ থেকে ঝুলন্ত সেতু, লোকালয় কিংবা বিস্তীর্ণ পাহাড়ি সবুজ, পরতে পরতে ছড়িয়ে থাকা অপার সৌন্দর্য সব বয়সী মানুষকে কাছে টানে। তাই করোনা ভীতিকে উপেক্ষা করে লোকজনের আনাগোনা বাড়ছে। বৃষ্টি, ঝর্ণায় পানি, সুবলং। এখন আমাদের প্রকৃতিটা স্বয়ংসম্পূর্ণ। সব হোটেল মোটেলগুলো খুলে গেছে, পর্যটন কেন্দ্রগুলো খোলা। বিগত বছরের তুলনায় 40% টুরিস্ট আসছে। তবে আসার বিষয় হচ্ছে আসা শুরু করেছে। বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন আমেজে প্রকৃতি যেন নিজেকে সাজায়। এখন শরতের রূপ লাবণ্য দেখতে আমন্ত্রণ জানান কর্তৃপক্ষ। আমরা গত মাস থেকে ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছি। আশা করতেছি যে এই মৌসুমে প্রচুর টুরিস্ট আসবে। অন্যান্য সময়ের চেয়ে যে একটা আলাদা একটা বৈচিত্র্য নিয়ে আসছে সেটা উপভোগ করতে পারবে। প্রতিদিন হাজারো পর্যটকের মনে স্বস্তির আভা ছড়িয়ে যে সূর্য অস্তাচলে ডুব দেয়, পরের সকালে সে যেন ফিরে আসে আরও বেশি শোভা নিয়ে। সময় সংবাদ, রাঙামাটি। টাঙ্গাইলের তাঁতিরা করোনা পরিস্থিতি আর সাম্প্রতিক ভয়াবহ বন্যার রেশ কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু
টাকার অভাবে তাদের এই স্বপ্ন আলোর মুখ দেখছে না। কিছু তাঁত মালিক নতুন করে শাড়ি উৎপাদন শুরু করলেও বেশিরভাগই এখনও উৎপাদনে ফিরতে পারেননি। তাঁতিদের আর্থিক ও অবকাঠামো ক্ষতির ঘাটতি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাঁত বোর্ডের। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে বিস্তারিত রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেওয়া লকডাউনে বন্ধ হয়ে যায় টাঙ্গাইলের তাঁত শাড়ির উৎপাদন। শ্রমিকদের সকল পাওনা মিটিয়ে তাদের বিদায় করে দিলেও হাটবাজার বন্ধ হওয়ায় তাঁত মালিকরা তাদের উৎপাদিত শাড়ি আর বিক্রি করতে পারেননি। তৈরি করা লাখ লাখ টাকার শাড়ি নিয়ে চরম বিপাকে তাঁত মালিকরা। অন্যদিকে প্রায় লক্ষাধিক শ্রমিক বেকার। এর মধ্যেই সাম্প্রতিক ভয়াবহ বন্যায় জেলায় অধিকাংশ তাঁতঘরে পানি উঠে তাদের মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরও তাঁত মালিকদের কেউ কেউ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তবে বেশিরভাগ তাঁত মালিক পুঁজির অভাবে নতুন করে বিনিয়োগ করতে পারছেন না। কারিগররা মনে করেন যে তারাও বসা, আমরাও বসা, তার মধ্যে কাপড় যা বুনে দিচ্ছি মজুনটা বিক্রি করতে পারতেছে না। নতুন করে হয়তো বা আবার সংগ্রাম করে আস্তে আস্তে এটা দাঁড়া করাই ওঠানোর চেষ্টা করতেছে। শ্রমিকরা জানিয়েছেন দীর্ঘদিন পর মালিকরা স্বল্প পরিসরে তাঁত চালু করলেও মজুরি কমিয়ে দেওয়ায় পরিবার পরিজন নিয়ে চলতে পারছেন না। কাপড়ে মজুরি ছিল আগে 350 টাকা, এখন দিচ্ছে 250 টাকা। আর্থিক অবস্থার দিক দিয়ে খুব সমস্যায় আছে, মনে করেন যে চলা খুব কষ্ট। এদিকে তাঁত মালিক সমিতির নেতা বলছেন তাঁত শিল্প টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা দরকার। সরকারি অনুদান প্রণোদনা সহযোগিতা হলে আমরা আবার হয়তো ঘুরিয়ে দাঁড়িয়ে এই শিল্পটাকে আবার দাঁড় করাতে পারবো বলে আশা করি। তাঁতিদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে ক্ষুদ্র ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ তাঁত বোর্ডের লিয়াজো অফিসার। বড় ধরনের লোন তাদেরকে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের বোর্ড এবং মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ হচ্ছে। জেলায় 50,000 তাঁত রয়েছে, যেখানে কাজ করেন লক্ষাধিক শ্রমিক। সময় সংবাদ, টাঙ্গাইল। পাবনায় মাঠ থেকে সবজি তুলে বিক্রিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মির্জাপুর সবজি বাজারে আছেন সহকর্মী এস এ আসাদ। আমরা এখন সরাসরি তার কাছে যাচ্ছি। আসাদ, বাজারে আছি, এই বাজারে সকাল থেকেই এই এলাকার শত শত কৃষক, প্রান্তিক কৃষক তাদের ক্ষেত থেকে সবজি তুলে নিয়ে এই বাজারে বিক্রির জন্য আসে। এই বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে এই সবজিগুলি কিনে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেন। আজকে বাজারে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হলো এই এখন যেটা আছে লাউ, এই লাউ পার পিস বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকায়, অর্থাৎ 3200 টাকা শ। এর পরপরই যেটা আছে লাউ, এই লাউ পার পিস বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকায়, অর্থাৎ 3200 টাকা শ। এর পরপরই এই বাজারে লাউয়ের পরপরই একটু পরে উঠবে শিম এবং আগাম শীতকালীন বিভিন্ন সবজি, যে সবজিগুলির দামও অনেক কম। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হলো যে এই এলাকায় সবজি নির্ভর একটি এলাকা। এই এলাকার অন্তত 50টি গ্রামে সকাল থেকেই কৃষকরা বিভিন্ন ধরনের সবজি তুলে এই বাজারে নিয়ে আসে। আমরা কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটি হলো কৃষকরা এই তাদের উৎপাদিত সবজি বিভিন্ন আগে বিক্রি করতো হাট বাজারে, সেখানে পাইকারদের এবং হিজারাদের দৌরাত্মের কারণেই বিক্রি কিনতে পারে। অপরদিকে ক্রেতারাও বেশি দামে বিক্রি করার কারণে ক্রেতারাও লাভবান হচ্ছে, এবার আবহাওয়া অনুকূলে বিক্রি কিনতে পারে। অপরদিকে দেখছেন যে এখানে প্রচুর পরিমাণ সবজি উঠেছে, যে সবজি অন্তত কয়েক ট্রাক হবে এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে দূর দূরান্তে চলে যাবে। কৃষি বিভাগ যেটা আমাদের জানিয়েছেন, বাংলাদেশের সবজি উৎপাদনে দেশের বিভিন্ন প্রান্তে দূর দূরান্তে চলে যাবে। কৃষি বিভাগ যেটা আমাদের জানিয়েছেন, বাংলাদেশের সবজি উৎপাদনে শীর্ষস্থান অবস্থান করা এই পাবনায়, আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি সেই এলাকা সবজি প্রধান এই এলাকা। এই এলাকাতে বিভিন্ন ধরনের সবজি হয়। লাউ, আগাম শীতকালীন সবজিগুলির মধ্যে লাউ, শিম, কফি, এই ধরনের বিভিন্ন সবজি উৎপাদিত হয়। আমরা আপনাকে আর
মানে দৌরাত্ম সৃষ্টি করতো, সেটা এখন এই কৃষকরা সেটার থেকে রেহাই পাওয়ার জন্য এই হাট বাজারের মানে আবিষ্কার করেছেন। তারা নিজেরাই স্ব উদ্যোগে এই বাজার করেছেন। এই ছিল আমার পাবনার মির্জাপুর বাজার থেকে, সবজির বাজার থেকে সর্বশেষ তথ্য। এস এ আসাদ জানাচ্ছিলেন পাবনার সবজি বাজারের খবর। দেশের বাইরের খবর, ইতালিতে শিক্ষার্থীদের করোনা আক্রান্তের হার বাড়তে থাকায় বন্ধ হচ্ছে একের পর এক স্কুল। এ পর্যন্ত শতাধিক স্কুল বন্ধ এবং কয়েক হাজার সেকশন বন্ধ করা হয়েছে। এতে শঙ্কায় রয়েছেন সেখানকার প্রবাসীরা। এদিকে দেশটিতে ৩২,০০০ শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে কোয়ালিশন সরকার দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। রোম থেকে রিপোর্ট জুমানা মাহমুদের। আবারও করোনায় আক্রান্তের হার বেড়েছে ইতালিতে। দেশটিতে বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। গেল 14 সেপ্টেম্বর স্কুল খুলে দেওয়ার পর আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে এ পর্যন্ত শতাধিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। লোম্বার্দিয়া, এমিলিয়া রোমানিয়া, তোস্কানা, লাৎসিও এবং পিয়েমন্তে বিভাগে আক্রান্তের হার তুলনামূলক বেশি। স্কুলে আক্রান্তদের মধ্যে 76%ই শিক্ষার্থী। স্কুলে করোনা সংক্রমণ বাড়ার খবরে ইতালি প্রবাসী বাংলাদেশি অভিভাবকরাও শঙ্কায় রয়েছেন। এই মুহূর্তে অনেক স্কুলও বন্ধ হয়েছে, আমরা শুনছি। এখন জানি না কি অবস্থা হইব। আমাদের বাচ্চারা স্কুলে যাইতেছে, সবাই আতঙ্কের মধ্যে আছে বাচ্চাদের নিয়ে। বাচ্চারা আক্রান্ত হলে প্রত্যেকটা ঘর আক্রান্ত হতে পারে। এদিকে আগামী 22শে অক্টোবর ইতালিতে 32,000 শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে কোয়ালিশন সরকারের মধ্যে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে। আবেদন জমা পড়েছে 64,000-এরও বেশি। 5 স্টার মুভমেন্ট নেতা ও শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষক নিয়োগের পরীক্ষা অবশ্যই হতে হবে। তবে সরকারের অংশীদার ডেমোক্রেটিক পার্টি এই পরীক্ষা পেছানোর দাবি তুলেছে। ইতালিতে 8,000 স্কুল রয়েছে এবং এসব স্কুলে 84 লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা একটু ভিন্ন রকম হতে চলেছে এবার। মল মাস থাকায় এবার মহালয়ার 1 মাস পর দুর্গাপূজার প্রকৃত আনুষ্ঠানিকতা শুরু হবে। এছাড়া করোনার কারণে সেই বিলম্বিত পুজোতেও থাকছে নতুনত্ব। কলকাতার দুর্গাপূজার খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। স্যানিটাইজার, মুখে মাস্ক ও 6 ফুটের দূরত্ব বিধি, রাতে প্যান্ডেলের প্রতিমা দেখায় নানা বিধিনিষেধ বলবৎ। বুকে করোনা সংক্রমণের ভয় নিয়েই শারদীয় উৎসব উদযাপন করতে হবে এবার। কলকাতায় সাধারণত 2 ধরনের দুর্গাপুজোর আয়োজন হয়। একটি প্রাচীন বনেদি হিন্দু বা রাজবাড়ির পুজো, আর বারোয়ারি বা সার্বজনীন দুর্গাপুজো। মহামারী করোনার কারণে এবারের উৎসবে থাকছে ভিন্নতা। যেরকমভাবে আমাদের অতীতে দুর্গাপুজো হয়ে এসছে, নিয়ম নিষ্ঠা ঠিক সেই পদ্ধতিগতভাবে এবারও তাই হবে। শুধু মানুষের যে সমাগমটা প্রচুর সংখ্যক মানুষ ঢোকে, সেই জায়গাটা আমরা এবার একটু রেস্ট্রিক্টেড করছি। এদিকে একেবারে রোবট দিয়ে পুজোর আনুষ্ঠানিকতা শুরু করে করোনার সময় নতুন বার্তা নিয়ে হাজির এই পুজোর আয়োজক সংস্থা। দুর্গাপুজোর 4 দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিন ও যা দর্শক যারা আসবে তাদেরকে আমরা যেটা এই সময় একদম করতে পারছি না, করমর্দন, সেটাও করতে পারবে। এবং যারা ওর কাছে স্যানিটাইজার চাইবে হাত পেতে, তাকেও হাতে স্যানিটাইজার দেবে। কলকাতা ছাড়াও এবার গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কোভিড বিধি মেনেই পুজোর আয়োজন করতে হবে। বিধি ভাঙলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ক্রিকেটের খবর, কোয়ারেন্টিন ইস্যুতে বিসিবির নেওয়া শ্রীলঙ্কা সফর স্থগিতের সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন সাবেক ক্রিকেটাররা। তবে তাদের আহ্বান দ্রুততম সময়ের মধ্যে ফেরানো হোক ঘরোয়া ক্রিকেট। সেক্ষেত্রে কর্পোরেট লিগের পাশাপাশি অগ্রাধিকার দেওয়া হোক ঢাকা প্রিমিয়ার লিগকেও। আর আগামী বছর জানুয়ারিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর জন্য এখনই বিসিবিকে পরিকল্পনা গ্রহণের পরামর্শ তাদের। যদি কিন্তু দোলাচল শেষ হয়ে গেছে সোমবারই। নানা নাটক আর দফায় দফায় চিঠি চালাচালির ফল হয়েছে শূন্য। অনির্দিষ্টকালের জন্য স্থগিত এফটিপির বাংলাদেশের লঙ্কা সফর।
এবছর পাকিস্তান আর জিম্বাবুয়ের বিপক্ষে 3 ফরম্যাটে মোটে 11টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে টিম টাইগার্স। লঙ্কা সফর স্থগিত হয় যে সংখ্যাটা যে আর বাড়ছে না সেটা নিশ্চিত। অখণ্ড এই অবসরে বেশ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির। তবে সাবেক ক্রিকেটাররা বলছেন সবার আগে গুরুত্ব দেওয়া হোক ডিপিএলকে। বিসিবি ইজ ইন দ্য রাইট ট্র্যাক। আর ক্রিকেটটা আসলে ফেরানোর জন্য আসলে বিসিবি তাদের সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছে। ডিপিএল দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে শুরু করা হয়, তাই বাংলাদেশের সকল ক্রিকেট প্লেয়ারদের জন্য উপকৃত হবে এবং বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররাও উপকৃত হবে। সামনে ব্যস্ত শিডিউল টাইগারদের। সব ঠিক থাকলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছরের জানুয়ারিতে আসছে ওয়েস্ট ইন্ডিজ, এরপর কিউই সফর কিংবা টি-20 বিশ্বকাপ। কিন্তু দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেওয়াটা হবে চ্যালেঞ্জিং। তাই তো ব্যস্ত মৌসুমকে সামনে রেখে বোর্ডকে এখনই পরিকল্পনা সাজানোর পরামর্শ সাবেকদের। ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা আছে 10 মাস পরে, আগামী বছর জানুয়ারিতে শুরু হবে। এর আগে যদি একটা বড় টুর্নামেন্ট দিয়ে বাংলাদেশ ক্রিকেট শুরু হয়, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের জন্য অনেক ভালো হবে। সঙ্গে প্রয়োজনে পুলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে আলাদা কোনো টুর্নামেন্ট করা যেতে পারেও বলে মত সাবেক এই ক্রিকেটারদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড়দের অনুশীলন চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। জিতেন। হ্যাঁ, ওকে। জি হ্যাঁ কবির, আমি এখন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে আছি। মহামারী করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে খাগড়াছড়িতে সরকারিভাবে খেলাধুলার অনুশীলন একেবারেই বন্ধ ছিল। স্থানীয় কয়েকজন ক্রীড়াবিদ এবং সমাজকর্মী তাদের নিজ উদ্যোগে খাগড়াছড়িতে যুব একাডেমি নামে একটি ক্রীড়া সংগঠন সৃষ্টি করে। অর্থাৎ এই করোনাকালীন 5-6 মাসের মধ্যে যখন খেলাধুলা একবারে বন্ধ ছিল, তখন তারা এই ক্লাবটি গঠন করে এবং এই ক্লাবটির মাধ্যমে তারা খাগড়াছড়িতে এই গত 15-20 দিন ধরে প্রতিনিয়ত ফুটবল এবং ক্রিকেট অনুশীলন চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন মহামারীতে করোনার কালে স্বাস্থ্যবিধি মানা একটা খুবই জরুরি হয়ে পড়েছে। এই অবস্থায় তাই এই সমস্ত খেলোয়াড় এবং ক্রীড়াবিদরা তারা নিজেদের স্বাস্থ্য সচেতন রাখার জন্য এবং মনকে প্রশান্তি রাখার জন্য নিজ উদ্যোগেই এই সরকারি হাই স্কুল মাঠে যে খেলাধুলা চর্চা করছে এবং পাশাপাশি এখানে প্রতিদিন 50 থেকে 60 জন খেলোয়াড় মাঠের এক প্রান্তে ফুটবল এবং অপর প্রান্তে ক্রিকেট খেলছে। পাশাপাশি আমাদের এই খেলায় আমরা দেখতে পেয়েছি জাতীয় মহিলা দলের 2 জন ক্রীড়াবিদ আনুচিং ও আনাই মগিনী, তারাও পুরুষ খেলোয়াড়দের পাশাপাশি ফুটবল অনুশীলন করছে। তো এখন আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন খাগড়াছড়ির একজন ক্রীড়াবিদ দীপেন চাকমা। আমরা তার কাছ থেকে কিছু শুনবো। শুভ সকাল। আসলে আমাদের ওই যখন করোনার পর থেকে আমরা এখানে খেলাধুলা বন্ধ, আর আমরা মাসখানিক পর থেকে এখানে যে ক্রীড়া সংগঠক আমরা আসি আর যে প্লেয়ার আছে ওদেরকে নিয়ে আমরা করোনার স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রতিদিন এখানে সকালবেলা ফুটবল খেলি, ব্যায়াম করি। দর্শক, আপনারা শুনলেন একজন ক্রীড়াবিদের কথা। এই দীর্ঘদিন অনুশীলন জিতেন বড়ুয়া জানাচ্ছিলেন খাগড়াছড়ি থেকে সেখানকার বিভিন্ন খেলাধুলা বিষয়ক কার্যক্রমের খবর। 1 বছর পেরিয়েছে ক্লাব পাড়ার ক্যাসিনো কাণ্ডের। ওই ঘটনার পর থেকে বন্ধ রয়েছে প্রায় সবগুলো ক্লাবই। ক্যাসিনো কাণ্ডে জড়িতদের বিচার কাজও চলমান, কিন্তু ক্লাবগুলো বন্ধ থাকায় খেলাধুলা পরিচালনায় বিপাকে পড়েছেন সংগঠকরা। তাদের দাবি শিগগিরই ক্লাবগুলো খুলে দেয়া হোক। আর ক্লাবগুলো নিয়ে মামলা চলায় আইনজীবীরা বলছেন উচ্চ আদালতের দ্বারস্থ হলে মিলতে পারে সুরাহা। বিস্তারিত তারেক হাসান শিমুলের রিপোর্টে। 1 বছর আগে কেঁচু খুঁড়তে সাপের মতো বেরিয়ে আসে খেলাধুলার ক্লাবের আড়ালে অবৈধ ক্যাসিনো পরিচালনা। স্থানীয়ভাবে ক্ষমতার অপব্যবহার করে ক্লাবগুলো দখলে নেয় রাজনৈতিক সংগঠনের নেতারা। সংগঠকদের দাবি খুলে দেয়া হোক ক্লাবগুলো। কিছু অপশক্তির কাছে ক্লাব বাধ্য হয়েছিল সেদিন এই একটা অংশকে তাদের হাতে সমর্পণ করতে, এবং এটা পরিচালনা, এদের লাভ লোকসান সব 100 ভাগ তাদের ছিল। আমার অফিসে বা প্রেসিডেন্ট সাহেব, যে প্রেসিডেন্ট সাহেব আছেন ওনার অফিসে
বা ইভেন আমরা দল বদল করছি গতবার আমাদের কোচের বাড়িতে। প্রত্যেকটা ক্লাবে আমাদের কিছু স্থাপনা আছে যেগুলোর রেন্ট আমরা মানে কাউন্ট করতে পারি, সেইগুলো তো আমাদের আগে যে লোকগুলি ছিল এই ভাড়াগুলি যার যার পকেটে চলে যেত। আমাদের প্লেয়ারদের রাখার জন্য যদি ক্লাব না খুলে যে বড় ধরনের একটা এফেক্ট আসলে এই প্লেয়ারদের কোথায় রাখবো। পুনরায় ক্লাবের কার্যক্রম চালু করতে হলে উচ্চ আদালতের দ্বারস্থ হতে হবে ক্লাবগুলোকে। একটা রুমের মধ্যে অবৈধ কাজ হচ্ছিল, সেই সংশ্লিষ্ট রুমটা সিলগালা হতে পারে। সিলগালার কারণে যদি ক্লাবের অন্যান্য কার্যক্রম বন্ধ হয়ে যায় সেটা বেআইনি হবে, কারণ এই ক্লাবগুলো শুধু ক্যাসিনোর সাথে জড়িত নয়, ঐতিহ্যগত ধারাবাহিক খেলাধুলার সাথে তারা জড়িত। এখন সেটা তো বন্ধ করা যাবে না। সংশ্লিষ্ট আদালতে যেই কর্তৃপক্ষ করেছে সেখানে যদি অ্যাপিলেট অথরিটি থাকে এই বিষয়টা নিয়ে আসতে পারে আবেদন আকারে। দলবদল সহ খেলোয়াড়দের রাখা নিয়ে নানা সমস্যায় রয়েছে ক্লাব কর্তারা। রাজনৈতিক প্রভাবশালীদের চাপে ক্লাব পাড়ার রূপ নিয়েছিল ক্যাসিনো পাড়ায়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে ক্লাবগুলো ক্যাসিনোর কালো ছায়া থেকে মুক্তি মিললেও এখনও স্বাভাবিক হয়নি কার্যক্রম। আর্থিক সংকটে থাকা এসব ক্লাবের দাবি প্রকৃত সংগঠকদের জন্য খুলে দেওয়া হোক ক্লাবগুলো, একই সাথে মতিঝিল পাড়া মুখর হয়ে উঠুক খেলোয়াড়দের পদচারণায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বয়স এখনো 10 পেরোয়নি, তবে ছিপছিপে গরনের চশমা পরা ছেলেটার বুদ্ধির সামনে পরাস্ত হন অনেক প্রাপ্তবয়স্করাও। বলছি বাংলাদেশের সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার মনন রেজাউনিরের কথা। দেশের দাবায় সে আরেক বিষয়। ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বাজিমাত করে এসছেন, স্বপ্ন দেখেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। বাবারও ইচ্ছে দাবার বোর্ডে জলজলে অক্ষরে বাংলাদেশের নাম লিখবে তার ছেলে। সাইজ ডোন্ট ম্যাটার চপিং ওড, আ মাদার ইন ম্যানভিলের উক্তিটা যেন 100-তে 100 মিলে যায়। সত্যি তো, যোগ্যতা থাকলে বয়স বা দৈহিক গড়নে কি আসে যায়। বয়স এখনো পৌঁছায়নি 2 অঙ্কে, মননের শারীরিক গড়নটাও বেশ ছিপছিপে। তাতে কি, দাবার বোর্ডে অশ্ব, হস্তি কিংবা রাজামন্ত্রীদের কেটে সাবার করেন এই মনন রেজানির। অনন্য প্রতিভাবানদের বেশিরভাগের মতোই খানিকটা মিতভাষী মনন ক্ষীণ স্বরে শোনাচ্ছিলেন দাবার প্রতি আকৃষ্ট হওয়ার গল্পটা। তখন তো আমি ছোট, তখন বাবা কম্পিউটারে খেলতো, আমি দেখতাম। তখনই মনে হয়েছিল যে এই খেলাটা ভালো হতে পারে। তখন বাবাকে বললাম যে আমি খেলবো। শতরঞ্জির পটে প্রতিপক্ষকে নিয়ে কি চলে দেশের সর্বকনিষ্ঠ এই ক্যান্ডিডেট মাস্টারের মনে। শৈশবের গণ্ডি না পেরোনো চিন্তায় নিজেকে কোন উচ্চতায় খোঁজেন নীর। তার কি মনে হচ্ছে যে তার পজিশনটা ভালো নাকি তার পজিশনটা খারাপ, তারপর সে কি চাচ্ছে, জিততে যাচ্ছে, হারতে যাচ্ছে, ড্র করতে যাচ্ছে, কি চাচ্ছে। আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই। আমার আনন্দও লাগে, আবার মনে হয় যে দেশের জন্য খেলছি। ছেলে একদিন দেশের মুখ উজ্জ্বল করবে, বাবা হিসেবে এই একটাই চাওয়া। সন্তানের অর্জনের ফিরিস্তিটাও একেবারে ঠোঁটস্থ নীরের বাবার। 2017-তে শ্রীলঙ্কায় 2টি গোল্ড এবং 1টি সিলভার, কমনওয়েলথ গেমস দিল্লিতে সেখানে সিলভার মেডেল এবং 2018-তে গোল্ড মেডেল, থাইল্যান্ডে সিলভার মেডেল পেয়েছে। ও যা চায় আমি সেদিকেই ওকে ধাবিত করি। মনন রেজানির ও যেন একসময় এই দেশে মুখ উজ্জ্বল করে এবং আরেকজন গ্র্যান্ড মাস্টার হয়ে ওঠে। গেল সপ্তাহে অনুষ্ঠিত জয়ত শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ প্রতিযোগী হয়েও দেশ বিদেশের 74 দাবাড়ুর মধ্যে 30 নম্বর স্থানে থেকে আসর শেষ করেন মনন রেজানির। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।